বিগত 16 বছর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে রাজনীতি আকড়া হিসেবে বানিয়ে ফেলা হয়েছে। মনে হয়েছে একটা রাজনৈতিক দলের একটা অফিস। ইভেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের এফবিসিসিআই, বিজিএমই, বিটিএমই যে সমস্ত সংস্থা আছে, এগুলোও রাজনীতির আখড়া বানানো হয়েছে। 5ই আগস্টের পরে এফবিসিসিআই 80 সদস্য কমিটি ছিল। আমি উদ্যোগ নিয়ে প্রথম এই 80 সদস্য কমিটিকে অ্যাবলিশ করায় গভর্নমেন্টকে দিয়ে, এদেরকে বাতিল করবে। এরা শরীয়তের দোষর, এরা দেশটাকে ধ্বংস করেছে, অর্থনীতি লুট করেছে, সমস্ত অর্থনীতি দেশে বিদেশে পাচার করেছে তারা। এবং এটা আপনি দেখতে পাচ্ছেন, অনেকগুলো ব্যাংক 5,000 টাকা চেক দিল অনার করতে পারে না। ব্যাংকগুলোর অবস্থা, 15 থেকে 20টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। 5টা ব্যাংকে মিলে ইউনাইটেড ইসলামী ব্যাংক করার চেষ্টা করছে গভর্নমেন্ট, এগুলো বাঁচানোর জন্য চেষ্টা করছে। এই জন্য রাজনীতি আমাদেরকে যেমন এগিয়ে নেয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যেমন দেশটা স্বাধীন হয়েছে, আগামী 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস যেমন আমাদের অর্জিত করেছে, আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু সে রাজনীতি আমাদেরকে আবার পিছিয়ে নিয়ে গেছে। এটার মূল কারণ হলো দুর্নীতি এবং অর্থ লোভ। এই দুর্নীতি আর অর্থ লোভেই দেশটাকে আমাদের ধ্বংস করে ফেলেছে। এই জন্য আমাদের আগামী প্রজন্মকে দুটার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। একটা হলো দুর্নীতির বিরুদ্ধে, আর একটা হলো অর্থ লোভের বিরুদ্ধে। এই দুটা থেকে যদি যুদ্ধ করে দেশটা এগিয়ে নিয়ে যায়, তাহলে দেশটা একদিন, এই সন্দ্বীপই একদিন সিঙ্গাপুর হবে। এটাকে সিঙ্গাপুর বানানো কঠিন কিছু না। আপনারা লক্ষ্য করছেন যে এই উপদেষ্টা ফয়জুল করিম সাহেব যে উপদেষ্টা হলো, সে উপদেষ্টা হওয়ার কারণে দেখেন, মন্ত্রী হওয়ার কারণে দেখেন আমরা ফেরি চালু হয়ে গেল। দীর্ঘ 54 বছরে কেউ এমপি তো অনেক হয়েছে আমাদের সন্দ্বীপে, প্রতিবারে তো এমপি হয় এই দল ও দল, কিন্তু কনস্ট্রাকটিভ কোনো কাজ করতে পেরেছে? পারে নাই। কি করেছে? সাদাবাজি করেছে, দুর্নীতি করেছে, ইয়াবা ব্যবসা করেছে, দেশে অর্থ পাচার করেছে। তাহলে রাজনীতিটা আমাদেরকে পিছনের দিকে নিয়ে যায়। এই জন্য আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, আপনারা সৎ হওয়ার চেষ্টা করেন। 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে ঢাকা বাংলাদেশে, সেটার মূল শিক্ষা কি, সেটা তার রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে। সেটার মূল শিক্ষা হলো আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা বৈষম্য রাখবো না, নারী পুরুষে বৈষম্য রাখবো না, সমাজে সম্পদশালী এবং সম্পদহীনদের মধ্যে বৈষম্য আমরা কমিয়ে আনবো। আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব। আমরা সমাজের অর্থ লুট করে বিদেশে পাচার করব না। 5ই আগস্টের চেতনা এটাই ছিল যে 1400 থেকে 1600 বাচ্চা শিশুরা যে শহীদ হলো, এবং 2000-এর উপরে যারা আহত হলো, যাদের চোখ নাই, হাত নাই, কান নাই, দেশের জন্য তারা এটা করেছে। এদের প্রতি সম্মান জানানো হবে যদি রাজনীতিবিদদের চরিত্রের পরিবর্তন আসে। সকল রাজনীতিবিদদের, নেতাদের, কর্মীদের চরিত্রের পরিবর্তন আনতে হবে। চরিত্রের পরিবর্তন আনা ছাড়া আপনি রাজনীতি করতে পারবেন না। আমাদের জনগণকে সেটা বলে উদ্বুদ্ধ করতে হবে। যার চরিত্র নাই, যে চাঁদাবাজি করবে, খুন করবে, ইয়াবা ব্যবসা করবে, মাদকের সাথে জড়িত হবে, তাকে রাজনীতি থেকে আপনারা বহিষ্কার করবেন। তাদেরকে আপনারা ভোট দিবেন না। আপনারা ভোট তাকে দিবেন যে সৎ চরিত্রবান। যিনি সৎ চরিত্রবান হয়, তিনি দেশটা গড়ার অবদান রাখতে পারবেন। আমি রাজনীতি করি না সরাসরি, কিন্তু রাজনীতির দলকে তো সাপোর্ট করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, আপনি আপনার রাজনীতির ফর্মুলা এটাকে নিয়ে আসতে হবে। 5ই আগস্টের চেতনা এটাই ছিল। আজকে ওই চেতনাকে ধারণ করে যদি আগামী নির্বাচন না হয়, তাহলে দেশটা কিন্তু আর একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এই জন্য আমি মনে করি আপনাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এই সচেতনতার জন্য মূল বিষয় হলো আমাদের শিক্ষা। এখন দেখেন, শিক্ষা ব্যবস্থা আমাদের সবচেয়ে বড় গলদ। আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সব জায়গায় সার্টিফিকেট নিয়ে আসতে পারি, কিন্তু শিক্ষা তো নিয়ে আসতে পারতেছি না। আমরা তো মানুষ হতে পারতেছি না। মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না। মানুষের প্রতি মানুষের যে উপকার, মমতা, ভালোবাসা, এটা আমাদেরকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? যেহেতু আমি নিজে সৎ নই, আমি নিজকে ভালোবাসি না, আমি মানুষকে ভালোবাসি না। এই জন্য আমাকে নিজকে আগে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে,
এবং মানুষকে ভালোবাসার মাধ্যমেই একমাত্র আপনি ভালো মানুষ হতে পারবেন। আজকে ভালো মানুষের সবচেয়ে বড় অভাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ভালো কথা বলেছিলেন, দেখো সে নামাজ রোজা দেখে তাকে ভালো মানুষ হিসেবে মনে করো না, সে মনুষ্যত্ববোধ তার মধ্যে আছে কিনা তুমি দেখো। আজকে সমাজে দেখেন আমরা সবাই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ওমরা করি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা দুর্নীতি করি। অফিসে যান, ঘুষ না দিলে কাজ হয় না। ঘুষের টাকা বলে ড্রয়ারে রাখেন, আমি একটু নামাজ পড়ে আসি। উনি নামাজ পড়তে যাচ্ছেন, ঘুষের টাকা তার ড্রয়ারে রাখিয়া এরপরে নামাজ পড়ে আইসা উনি ঘুষের টাকা গ্রহণ করেন। এটা হলো সরকারি অবস্থা। একদম সচিব পর্যায় থেকে আরম্ভ করে পিয়ন পর্যন্ত বাংলাদেশের দুর্নীতি আকৃষ্ট। সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন হেও 700 কোটি টাকার মালিক ছিল, হেলিকপ্টার করে যাওয়া আসা করত। তাহলে দেখেন দুর্নীতিটা কোন পর্যায়ে চলে গেছে। কাজে এই ক্ষেত্রে শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না। আপনারা দেখেন বিগত 16 বছরে যারা দেশটাকে লুট করেছে তারা সবাই তথাকথিত উচ্চশিক্ষিত, তারা ইউনিভার্সিটি থেকে পাস, তারা ডক্টরেট ডিগ্রি করা, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু দেশটাকে তারা ভালোবাসতে পারে নাই। নিজকে ভালোবেসেছে, অর্থটাকে ভালোবেসেছে, তার কারণে দুর্নীতি এক ভয়াবহ রূপ ধারণ করছে। এই জন্য আমি ছাত্রীদেরকে অনুরোধ করব, এটার বিরুদ্ধে 5ই আগস্টের ছাত্রছাত্রীরা যে সাহসিকতা দেখাইছে, নিজের জীবন দিয়ে যারা প্রমাণ করছে যে আমরা দুর্নীতি এ দেশ থেকে দূর করব, আমরা সুশিক্ষা গ্রহণ করব, আমরা সুশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশটাকে গড়ে তুলব। আমরা চলে যাব, বয়স্করা চলে যাবে, তোমরা আগামী দিনে দেশটাকে পরিচালনা করবে। কাজে দেশকে পরিচালনা করার জন্য নিজেদেরকে যোগ্য হতে হবে। এই যোগ্য হওয়ার জন্য দুটা কাজ করতে হবে। একটা কাজ হলো, প্রথম কাজ হলো বাল্য বিবাহে না বলতে হবে। গার্জিয়ান বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, বিয়ে বসা যাবে না। সরাসরি এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তোমাদেরকে। সরকারের আইন আছে 18 বছর আগে বিয়ে দেওয়া যায় না। তো তুমি ইন্টারমিডিয়েট পাস না করে, ডিগ্রি না পাস করে বিয়েতে বসবে কেন? এটা বসে লাভ নাই। এটা অনেক ধরনের ক্ষতি আছে। একটা হলো সামাজিক ক্ষতি, তোমার লেখাপড়া শেষ, তুমি ডিগ্রি পাস করে, বিসিএস পাস করে সচিব হতে পারতা, ইঞ্জিনিয়ার হতে পারতা, ডাক্তার হতে পারতা, এই দেশে বড় আমলা হতে পারতা, এই দেশের রাজনীতিবিদ হতে পারতা, তোমার জীবনটা ওখানেই বরবাদ। এই জন্য গার্জিয়ানদেরকে অনুরোধ করব, আপনার মেয়েদেরকে বিয়ে দেওয়ার দরকার নেই। ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েরা ফ্রি পড়াশোনা করে। আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে, তারা ডিগ্রি পর্যন্ত ফ্রি করবে। কাজেই এটা বিএনপি সরকারের এটা মোটো ছিল, বিগত সরকারের কারণে এই কাজগুলো হয়নি। তো ডিগ্রি পর্যন্ত যখন মেয়েরা যদি শিক্ষা করার সুযোগ পায়, তাহলে পিতামাতার খরচ কোথায়? তাদের তো কোনো খরচ নাই। কাজে শুধুমাত্র তোমাদের ডিটারমিনেশন থাকতে হবে, তোমাদেরকে বিভাগে না করতে হবে। এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ ছেলেদের জন্য বলবো, গার্জিয়ানদের বলবো, শিক্ষকদের বলবো, সেটা হলো এই মাদককে না বলতে হবে। এই মাদকটা সন্দীপের সবচেয়ে বড় ভয়াবহ। স্কুলের মেয়েরা, ছেলেরা, কলেজের ছেলেরা, মেয়েরা মাদকাসক্ত হয়ে জীবন বরবাদ হয়ে যাচ্ছে, পরিবার বরবাদ হয়ে যাচ্ছে। কাজেই অভিভাবক, প্রশাসককে বলবো, মাদকের বিরুদ্ধে না বলেন, তার বিরুদ্ধে অ্যাকশনে যান। মাদক যে জড়িত থাকবে তাকে বয়কট করেন, প্রশাসনিকভাবে তাকে অ্যাকশন নেন, সমাজ তাকে কলুষিত থেকে মুক্ত করতে হবে। সন্দীপে আমি সবচেয়ে বড় সমস্যা এই দুইটাই দেখি। তৃতীয় যে কথাটি বলতে যাচ্ছি, টেকনিক্যাল শিক্ষাটা বাংলাদেশের সন্দীপে খুবই দরকার। আমি প্রস্তাব দিচ্ছি গভর্নমেন্টকে, গোলবাড়ির এখানে আমার 10 বিঘা জায়গা আছে, ওখানে ইনশাল্লাহ একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হবে। এটা সরকারের নীতির মধ্যে আছে, কিন্তু বিগত সরকার উদ্যোগ নেয়নি সন্দীপের, এই জন্য হয়নি। আমি আলাপ করেছি, সচিবদের পর্যায়ে দরখাস্ত দেওয়া হয়েছে, খুব দ্রুত হয়তো বাজেট হয়ে গেলে এই কাজ শুরু হবে। এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলে সন্দীপের লোকেরা যারা বিদেশে যায়, মিডল ইস্টে যায়, লন্ডন, আমেরিকা যায়, টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করলে তারা দ্বিগুণ উপার্জন করতে পারবে। এই একটা চেষ্টা আমি করতেছি, আপনারা দোয়া করবেন যাতে এই কাজগুলো হয়। আরো কতগুলো কাজের জন্য আমি প্রস্তাবনা দিয়েছি এবং চেষ্টা করছি। সন্দীপে একটা শিল্প অঞ্চল গঠন করার জন্য আমি প্রস্তাবনা দিই। শিল্প সচিব আমাকে চিঠি লিখেছে যে আমরা বেসিকের একটা শিল্প অঞ্চল সন্দীপে হবে, উত্তর এবং পূর্ব দিকে সরকার একবার করে একটা শিল্প অঞ্চল হবে, সেখানে ছোট ছোট ক্ষুদ্র শিল্প করে উঠবে। আর একটা দিয়েছি সন্দীপে একটা স্টেডিয়াম করার জন্য। মাদক থেকে বাঁচার জন্য খেলাধুলায় তো উৎসাহিত করতে হবে ছেলে মেয়েদেরকে, এই জন্য স্টেডিয়াম দরকার। তারা মিনি স্টেডিয়াম করতে চায়।
আমি বলছি মিনি না, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করো। কারণ তখন বিদেশি প্লেয়াররা সন্দ্বীপে আসবে, ওই স্টেডিয়ামের সাথে করে 5 স্টার হোটেল হবে, তাহলে সন্দ্বীপটা অটোমেটিক সিঙ্গাপুরের রূপ লাভ করবে। দেখা যাক করা যায় কিনা, আমরা চেষ্টা করছি। উপদেষ্টা ফজলুল কবির খানকে আমি বলছি যে আপনি কূপ খনন করেন সন্দ্বীপে, আপনার মন্ত্রণালয়ে কূপ খনন করেন, সন্দ্বীপে গ্যাস পাওয়া যাবে। সন্দ্বীপে গ্যাস পাওয়া গেলে আমার ইন্ডাস্ট্রি সাস্টেইন করবে আরো সহজেই। কাজেই ওনাকে বলছি কই এটা কেমনে করবো, আমি করতে পারবেন, আপনি ফেরি যেমন করছেন এটাও করতে পারবেন। আপনি কূপ খনন শুরু করেন, 10টা কূপ খনন করলে একটা তো পাওয়া যাবে। এইভাবে এই পাশের যে হসপিটালটা দেখেন, এটা 2003 সালে করছি আমরা জায়গা দিয়েছি যখন এই গভর্নমেন্ট বিল্ডিং করেছে, আজ পর্যন্ত এখানে ডাক্তার নার্স যন্ত্রপাতি আসেনি, অবহেলিত পড়ে আছে, মানুষ উপকার পায়নি। অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি এই জমি কিনে সরকারকে দিয়েছি, কেউ এটা করেনি। ওদিন দরখাস্ত দেওয়ার পরে ফাইল গোডাউনে চলে গেছে, গোডাউন থেকে বাইর করছে, আমার কাছে চিঠি লিখছে, উত্তর লিখছে, গোডাউন থেকে বাইর করেছে। এখন আমাকে বলছে স্যার এটা প্রসেস হইতেছে, আমরা নার্স ডাক্তার যন্ত্রপাতি অ্যাপয়েন্টমেন্ট, যাক তবু তো একটা রিপ্লাই দিছি। কিন্তু এর আগে আমি যতবার রিপ্লাই দিছি কিন্তু কোনো রিপ্লাই পাই নাই। তখন এই 5ই আগস্টের পরে দেওয়ার পরে এটা রিপ্লাই পাইছি, অত তাড়াতাড়ি এই হসপিটালে চালু হয়, তাহলে জনগণ উপকার পাবে। এইভাবে কতগুলো ন্যাশনাল ইস্যু সন্দ্বীপের যেগুলো দরকার, এগুলোর জন্য আমি চেষ্টা করছি। এই প্রতিষ্ঠান তো করে দিয়েছি আপনাদের জন্য, আপনারা এটাকে চালাবেন, যারা এখানে আছেন তারা এটার মালিক, তারা এটা মালিক। এমপি ভুক্ত হয়েছে ঠিক আছে, বেতন ভাতা পাচ্ছেন শিক্ষকেরা, অবকাঠামোগত প্রবলেম আছে। কদিন আগে দেখছেন ফ্লোর নষ্ট হয়ে গেছিল, প্রায় 4 লক্ষ টাকার উপরে। এটা দিয়ে আমি ফ্লোর করে দিয়া প্লাস্টারিং করে দিছি। তো এই রং করতে চাইছিলাম, রং এখন না, রং ডিসেম্বর জানুয়ারিতে করবে, বর্ষার পরে রং করলে তখন আর একটু সুন্দর হবে। যেটা স্যার বললেন যে আমরা চেষ্টা করব, গভর্নমেন্ট থেকে যদি সুযোগ পাওয়া যায় ভালো, না হলে নিজেরা উদ্যোগ নিয়ে হলো রংটা করে দিয়ে যাতে এক পরিপাটি হয়। মাঠটা উঁচু করে দেওয়া যায় কিনা, রাস্তাটা প্রশস্ত করে দেওয়া যায় কিনা, রাস্তার 2 ধারে কিছু ফুলের গাছ লাগাই দেওয়া যায় কিনা, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এই জন্য প্রিন্সিপাল সহ শিক্ষক যারা আছেন তারা একটু এগিয়ে আসতে হবে, আপনারা একটু সক্রিয় হতে হবে। ইউএনওর কাছে বারবার যেতে হবে, ইউএনওর কাছে এখন তো এমপি নেই, ইউএনওর কাছে সব ফান্ড। আমরা দরখাস্ত দিয়েছি, আমার প্রিন্সিপাল বললো রাস্তার জন্য দরখাস্ত দিয়েছি, মাঠ ভরানোর জন্য দিয়েছি, রিপেয়ার মেনটেন জন্য দিয়েছি, রং করার জন্য দিয়েছি, 1 টাকাও দেয়নি গত 20 বছর, সরকারি পক্ষ থেকে কিছু আসেনি। তো এখন এই জিএনও আগে চাকমা সার ছিল, ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে অনেকবার। এই নতুন এই ভদ্রলোক আসছে, ওনার সাথে আমার দেখা হয়নি, দেখি যোগাযোগ করতে পারি কিনা, ওনাকে একটু সিরিয়াস করা যায় কিনা, দেখা যায় কিনা, উনি হেল্প করে কিনা। এখন তো দেশটা আমলারা ছাড়াই, সমস্যা তো এইখানে। এখন রাজনীতিবিদদের ক্ষমতা নাই, আমাদের কাছেও কোনো ক্ষমতা নাই, আমরা ওদেরকে জি স্যার বলতে হয়, হ্যাঁ, বলিয়া কাজ আদায় করতে হয়, এছাড়া কোনো পথ নাই। যাই হোক, আমরা চেষ্টা করব এটাকে একটা সুন্দর আদর্শ কলেজ করা যায়, এবং শীঘ্রই এটাকে সরকারি করার জন্য অলরেডি আমি শিক্ষা উপদেষ্টা দেখা করেছি, তার কাছে আমি চিঠিও দিয়েছি যে এটাকে গভর্নমেন্টের নিয়ম অনুসারে এটাকে সরকারি করতে হবে আপনাকে। আমি তো খুব ব্যস্ত আছি, দেখবো কখন কি লোক শিক্ষা উপদেষ্টা বানাইছে। তা আমি বললাম যে চলেন আপনাকে নিয়ে একটা সেমিনার করতে চাই, একটা প্রকল্প। না, এই বিষয়ে আমি অদক্ষ না, আপনি ও প্রধান উপদেষ্টা সহকারীকে নিয়ে যান, উনি জানেন। আগে আইটির উপর একটা সেমিনার করতে হবে, কারণ আগামী যুগ হলো 4র্থ শিল্প বিপ্লব। 4র্থ শিল্প বিপ্লব হবে আইটির বিপ্লব, কম্পিউটারের বিপ্লব। এই বিপ্লবে যদি আমাদের ছাত্রছাত্রীরা ঘুরে না উঠে, আইটি সম্বন্ধে যাদের জ্ঞান না হয়, তাহলে প্রতিযোগিতায় এরা হারিয়ে যাবে, আমার দেশটাও হারিয়ে যাবে। আমাদের যুব সমাজ যারা, তাদেরকে এই 4র্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে। এটা একমাত্র চ্যালেঞ্জ হলো লেখাপড়া, আইটিতে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য গভর্নমেন্ট আইটিটা কম্পালসারি করছে, স্কুল লেভেলে পর্যন্ত, কলেজ লেভেলে পর্যন্ত, ইভেন স্কুলও বোধ হয় স্কুল আইটি আছে, এটা প্রয়োজন। কাজেই এখন এটার জন্য সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে গার্জিয়ানকে এগিয়ে আসতে হবে। গার্জিয়ান তার মেয়েটার খোঁজ রাখতে হবে, সে নিয়মিত স্কুলে যায় কিনা, লেখাপড়া করে কিনা, এবং সে লেখাপড়া পাঠদান করে কিনা। তা আমি এইটুকু বলছি। আর শিক্ষকদের যেটা বলবো, এটা হলো অনুরোধ, আগেও আমি বলছি যে আপনারা যে সাবজেক্টটা পড়াবেন, মাসে একটা পরীক্ষা মিনিমাম নেবেন। সে একটা পরীক্ষা নেবেন, সে কি পড়লো কি বুঝলো, এর পরের মাসে আপনি তখন আরো পদক্ষেপ নিতে পারবেন কিভাবে তারা আরো ভালো করা যায়। যদি সম্ভব হয় আপনারা যদি উইকলি পরীক্ষা নিতে পারেন, আরো বলুন, 1 সপ্তাহ যা পড়ালেন ওই বিষয়গুলো পরীক্ষা নিলেন, এরপরে মাসে একটা পরীক্ষা নেবেন, ওই পরীক্ষার রেজাল্টটা প্রিন্সিপালকে দিবেন, প্রিন্সিপাল সামারি করে আমার কাছে পাঠাবে, আমিও জানলাম যে কি হচ্ছে। এই জন্য
আরেকটা যেটা করিম বলছি, যেটা এটা খুবই প্রয়োজন। আমি আমার ইউনিভার্সিটিতে টিচারদের যে ওরিয়েন্টেশন করি, ওখানে টিচারদের ক্লাস হলো 45 মিনিট, এবং কোনো কোনো টিচার আবার 1.5 ঘন্টা ডবল ক্লাস 90 মিনিটও করে। তাহলে টিচারদের প্রিপারেশন, আপনি যে ক্লাস 1 ঘন্টা নেন, বাসায় আপনাকে 2.5 ঘন্টা পড়তে হবে। এটার প্রিপারেশন আপনার নিতে হবে। ওয়ার্কশপে বলি, ট্রেনিং এ বলি, প্রোগ্রামে বলি, ঠিক একই কথা। একটা হাই স্কুল, একটা মাদ্রাসা, একটা কলেজ টিচার যারা হবেন, আমি অনুরোধ করব, আপনারা পড়ে আসছেন ফিলোসফি, পড়ে আসছেন রাষ্ট্রবিজ্ঞান, যে কোনো সাবজেক্ট, কিন্তু এটা আপগ্রেড হচ্ছে, লেখাপড়াটা আপগ্রেড হচ্ছে। আধুনিক লেখাপড়া আপনাকেও করতে হবে, আপনাকেও বই পড়তে হবে, এবং বই পড়ে প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবেন। তাহলে ডেলিভার করতে পারবেন, মেয়েরা বুঝতে পারবে। আপনার প্রিপারেশন যদি দুর্বল থাকে, তারা দুর্বল হবে। কাজে ভালো ছাত্রী এখানে আসে না, এটা কোনো সমস্যা না। আপনি ছাত্রী পেলে হলো, আপনি নিয়মভাবে পড়াশোনা করেন, আপনার রেজাল্ট ভালো হবে। জিপিএ 5 একজন পেয়েছে, আপনি 10 জন জিপিএ 5 পাক, দেখবেন এখানে সব ছাত্রী যখন ভর্তি হবে, গার্জিয়ান বলবে যে এইখানে ভালো রেজাল্ট করে, আমি এখানে শুধু পরিবেশ না, লেখাপড়া ভালো, আমার মেয়েকে এখানে ভর্তি করাবো। কাজে রেজাল্টের মাধ্যমে আপনাকে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, কারণ এটা বিকল্প কোনো পথ নাই। আর যাদের বই নেই, ছাত্রীদেরকে বলবো, যারা বই কিনতে পারো, প্রত্যেক সাবজেক্টে বই কিনবা। আর বই কিনতে না পারলে, যার অর্থের অভাব, যে আমি বই কিনতে পারি না, প্রিন্সিপালের কাছে দরখাস্ত দিবা যে আমার এই বই লাগবে, আমি কিনতে পারবো না, আমরা তোমাকে বই বিনা পয়সায় কিনে দেব। এবং পড়ালেখার পরেও বইটা লাইব্রেরিতে আবার জমা দিয়ে যেতে হবে, যাদের পরবর্তী বছরের মেয়েরা যাতে ও বইটা পড়তে পারে। বই যদি না থাকে, বাসায় গিয়ে তুমি কি পড়বা? এই জন্য বই থাকতে হবে। আর লাইব্রেরিতেও আমি দেখলাম ঘুরে, লাইব্রেরিতে কিছু বই আছে, লাইব্রেরিতে বইটাকে আপগ্রেড করতে বলবো। নতুন যে বই লাগে, লাইব্রেরিতে আমরা বই কিনে দেবো, দরকার হলে তোমরা লাইব্রেরি থেকে বই ইস্যু করে নিয়ে যাবে। বই পড়ার উৎসাহের জন্য আমি ওই বই পড়া প্রতিযোগিতা দিয়েছি, যে একটা বই দিয়েছি, এই বইটা পড়বে, 10টা প্রশ্ন করবে, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? বইটা পড়ছে কিনা ওই জন্য পরীক্ষা নেওয়া। বইতে উত্তর সঠিক দিতে নট নেসারি, তুমি বইটা পড়ছো কিনা ওটা টেস্ট করার জন্য তোমার পরীক্ষাটা নেওয়া হচ্ছে, আর কিছু না। কিন্তু ওটা কোনো পরীক্ষা না, ওটা হলো তাকে বই পড়ার উদ্বুদ্ধ করার জন্য। এই জন্য তাকে পুরস্কার দেওয়া হবে 5,000 টাকা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 3,000, আর 2,000 টাকা। এই প্রতিযোগিতা চলবে। এবং সন্দীপের যদি অন্যান্য স্কুলে, কলেজে যারা বই প্রতিযোগিতা করতে চায়, আমি তাদেরকে এই বই প্রতিযোগিতা সহযোগিতা করব, এবং তাদেরকে স্যাম্পল বই দিয়ে দেব। এই বইয়ের উপর পড়া হবে এবং প্রতিযোগিতা হবে। তাকে প্রত্যেক স্কুল কলেজ যারা করবে, তাদেরকে 5,000, 3,000, 2,000, 10,000 টাকা করে দেওয়া হবে। তাহলে হবে কি, বই প্রতিযোগিতা বাড়বে, ইন্টারনেট ঘাটা, মোবাইল টিপা, এগুলো কিছুটা কমে যাবে। কারণ বই না পড়লে জ্ঞানের অর্জন হবে না, বিকল্প কিছু নাই। আর একটা হলো ডেইলি পত্র পত্রিকা পড়তে হবে। যারা ইংরেজি চর্চা করতে চাও, তারা ইংরেজি পত্রিকা পড়তে হবে। আর টেলিভিশন দেখলে বিবিসি, সিএনএন দেখতে হবে। বিবিসি, সিএনএন দেখলে ইংরেজি উচ্চারণটা তোমরা বুঝতে পারবে। আর ডেইলি পত্রিকা বলে আপ টু ডেট জেনারেল নলেজটা ডেভেলপ করবে। তো এটা আমি বলবো, আমাদের কমন রুমে বা এতে পত্রিকা আছে কিনা, পত্রিকা না থাকলে পত্রিকা রাখার জন্য বলবো, যাতে এই কলেজে এসে তোমরা পত্রিকা পড়তে পারো। আমি আর লম্বা করছি না, অনেক বেলা হয়ে গেছে। আমি সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বিশেষ করে যারা আজকে নতুন ভর্তি হয়েছে, তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভালো করে লেখাপড়া করো, কলেজের উত্তরোত্তর স্মৃতি বৃদ্ধি পাবে। কলেজের ভাঙ্গা চেয়ার কিংবা জানালা নাই, ফ্যান নাই, এটা কোনো ফ্যাক্টর না। আসল ফ্যাক্টরটা হলো লেখাপড়া করার। হ্যাঁ, কলেজে রং নাই, এটার জন্য লেখাপড়া বন্ধ হবে না। লেখাপড়া করতে হবে নিজকে। কাজে ওগুলো অবকাঠামোগত ব্যাপার, আর্থিক ভাবে অনেকগুলোর সাথে জড়িত ব্যাপার। এগুলো হয়তো আস্তে ধীরে কোনোটা হবে, কোনোটা হবে না। কিন্তু মূল জিনিস হলো লেখাপড়া সকলকে মনোযোগ করতে হবে। বাড়িতে মিনিমাম 3 ঘন্টা পড়তে হবে প্রত্যেককে। আর পরীক্ষার সময় প্রস্তুতি নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই ফাদার মাদারকে বিয়া থেকে বিরত থাকার জন্য বলে দিতে হবে। নো, কেউ ডিগ্রি পাশের আগে, বিসিএস পরীক্ষা দেওয়ার আগে, ইউনিভার্সিটি পাশের আগে বিয়েতে রাজি হবে না। তুমি বিদ্রোহ করো, তোমাকে সহযোগিতা করার জন্য আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। অসুবিধা করলে পুলিশ থানার কাছে চলে যাবা, ওসির কাছে যাবা, টিএনও কাছে যাবা, যে প্রবলেম করতেছে ফাদার মাদার, তোমরা এটা ঠিক করো। ফাদার মাদারকে ঠিক করার জন্য
প্রশাসন আছে, আমরা আছি, কাজে এর বিরুদ্ধে মেয়েদেরকে বিদ্রোহ করতে হবে। আজকে বাংলাদেশে মেয়েরা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে আছে। আমি আজকে পূর্ব সন্ধ্যা স্কুল গেলাম, দেখলাম যে পাবলিক স্কুলে মেয়ের পরিমাণ বেশি, ছাত্র যে মেয়ের পরিমাণ। আজকে এখানে একটা দেখলাম রহমতপুর হাই স্কুল, রহমতপুর আমার একটা বৃত্তি চালু আছে প্রত্যেক স্কুলে কলেজে, যে ওখানে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা দিই প্রতি বছর, ওই প্রফিটের টাকা থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকে পুরস্কার দেওয়া হবে। যেমন রহমতপুর স্কুলে আমি কি ভাই এটা মেয়েদের স্কুল লাগে না, রহমতপুর উচ্চ বিদ্যালয় প্রথম পুরস্কার মেয়ে পূজা রায় 7ম শ্রেণী, হ্যাঁ পারোয়া 8ম শ্রেণী, দীপা ব্যানার্জি সেটাও 9ম শ্রেণী, 3জনই মেয়ে। মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে আছে, শুধুমাত্র একটা দিক হলো তাদের বাল্য বিবাহটাকে না করার জন্য এগিয়ে আসতে হবে। এইটুকু বলছি। সকলকে আবার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আজকে এই প্রোগ্রামে আসার জন্য, এবং সকলকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা সবাই লাঞ্চ করে যাবেন। আমরা চেষ্টা করব মেহমানদারি করার জন্য। আসসালামু আলাইকুম। Oh, sorry.